যারা পদত্যাগ করেছে, যাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেই শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল? যে সরকারি নিয়োগপ্রাপ্ত তারা ছিলেন, সেই সরকার কিন্তু পালিয়ে গিয়েছে। যে সরকার পালিয়ে যায়, সেই সরকারের রেসপন্সার দোষক যারা থাকবে তাদের কি ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে? ব্যারিস্টার পারভেজ আহমেদ, আপনি যেটির ব্যাখ্যা দিতে চেয়েছেন, যেমন প্রধান বিচারপতি থেকে শুরু করে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং যে সমস্ত প্রতিষ্ঠান থেকে গণপদত্যাগ হয়েছে এবং এই গণপদত্যাগ এবং তাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, মব সৃষ্টি করে তাদেরকে হেনস্থা করে শিক্ষকদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। তো এই পদগুলো যখন শূন্য হলো, সেই পদগুলোতে নিয়োগ প্রক্রিয়াগুলো কিভাবে হয়েছে? এই প্রশ্নগুলোর জবাব কি এই সরকার দিয়েছে? আচ্ছা, প্রথমে আমি বলে রাখি, উমামা একটা জিনিস খুব সুন্দর করে ক্লিয়ার করেছে যে এখানে কিন্তু যে সরকারি নিয়োগপ্রাপ্ত তারা ছিলেন, সেই সরকার কিন্তু পালিয়ে গিয়েছে। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা সরকার কখন পালায়। জনরোষ এমন তুঙ্গে ছিল যে সরকার পালাতে বাধ্য হয়েছে। যে সরকার পালিয়ে যায়, সেই সরকারের রেসপন্সার দোষক যারা থাকবে, তারা যদি ওই পদে থাকে, তাদের জন্য কি ব্যবস্থা থাকবে আপনি বলুন তো আমাকে? তাদের কি ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে, নাকি তাদেরকে? আমি বলেছি, আপনি আমার প্রশ্নটি আবারও করছি, যারা পালিয়ে গেছে, যারা পদত্যাগ করেছে, যাদেরকে পদত্যাগে বাধ্য করা হয়েছে, সেই শূন্য পদগুলোতে নিয়োগ প্রক্রিয়া কতটা স্বচ্ছ ছিল? আমার প্রশ্নটি হচ্ছে সেটি। আচ্ছা, প্রথমত হচ্ছে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ছিল কি ছিল না, সেটা প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা কোন সিচুয়েশনটা পার করছি। কারণ আপনি যেই পিউরিফিকেশন কথা বলছেন, যে ট্রান্সপারেন্সির কথা বলছেন, সেই সময়টা বা টাইমটাকে ওনারা পাচ্ছেন কিনা। এখন তো আপনাকে শূন্যস্থানগুলি পূরণ করে সময়টাকে কেড়ে নিতে হবে, কাজগুলি চালিয়ে নিতে হবে। এখন যদি আপনি প্রপার ওয়েতে যেটা বলছেন, আপনি যে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বা পিউরিফিকেশন, সেটা এই মুহূর্তে অ্যাকশন। তারপরও আমরা দেখেছি যতটুকু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, যোগ্যতা এবং মেধাটাকে সমন্বয় করেই করার চেষ্টা করা হচ্ছে। আমি বলবো না শতভাগ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, বাট খুব কম জায়গা থেকেই প্রশ্ন তোলা হয়েছে যে এই ব্যক্তিটি বা এই মানুষটি এই যথোপযুক্ত জায়গায় সে যেতে পারেনি, অথবা তার কম্পিটেন্সি নিয়ে প্রশ্ন আছে। আমি এই প্রক্রিয়াতে যাবো না। তবে আমি রনি ভাইয়ের একটা কথা আমি মাথায় নিতে চাই, যেটা রনি ভাই শুরুতেই বলেছেন, যেমন পুলিশ হত্যাকাণ্ডের কথা বলেছেন। কিন্তু আমি খুশি হতাম রনি ভাই যদি সঙ্গে সঙ্গে বলতেন যে 2000 আন্দোলনকারীকে হত্যা করা হয়েছে। আমি সবার কথা মেনশন করছি, আমি কাউকে বাদ দিয়ে, এবং আমি প্রত্যেকটা মৃত্যুর জন্য আমি ব্যক্তিগত, যেহেতু আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, আমি প্রত্যেকটা মৃত্যুর জন্য রাজনীতিবিদদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি সাধারণ মানুষের কাছে। এবং আমি আপনাকে ধন্যবাদ। আমি হয়তো কোনো কারণে থ্যাংক ইউ, আমি হয়তো কোনো কারণে মিস করে দিয়েছি। বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে, যখন একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয়, তখন কে জিল মেরেছে, কে গুলি করেছে, কে মারা গিয়েছে, এই বিচারগুলির থেকেও বেশি প্রশ্ন উঠে যে এই গণ অভ্যুত্থান থেকে সফল হয়েছে কিনা। কারণ আমরা যখন একটা সফল গণ অভ্যুত্থানের দিকে যখন আমরা দাবিত হয়েছি, এবং আল্লাহর রহমতে, অশেষ রহমতে, জনগণের ইচ্ছায় সেটা পূর্ণতা পাচ্ছে। এখন অনেক রকমের জঞ্জাল আছে, সব জঞ্জালগুলি এই সরকার ওভারনাইট সলিউশন করে ফেলবে, সলভ হয়ে যাবে, আমরা ম্যাজিকের মতো ফু দিয়ে সেগুলি উঠিয়ে ফেলতে পারবো, এরকম প্রত্যাশা আমাদের মধ্যে নাই। জনগণ অনেক ধৈর্যশীল, তারা 15 বছর অপেক্ষা করেছে, তারা এই জঞ্জালকে বাতিল করার জন্য, জঞ্জালকে সরিয়ে দেওয়ার জন্য। তারা প্রয়োজনে আরো 15 মাস তারা অপেক্ষা করবে এই সরকারকে দেখার জন্য যে সরকার কি কি কাজ করেছে, তখন হয়তো মূল্যায়নটা আরো সঠিক হবে।